ধন্যবাদ জানাচ্ছি প্রবন্ধকারকে। আর ছাত্র শিবিরকে একটা ধন্যবাদ জানাতে হয়, যখন আমরা গাড়ির পিছনে দৌড়াচ্ছি তখন ছাত্র শিবির দেশের পিছনে দৌড়াচ্ছে। আমার পিছনে দৌড়ানো বন্ধ করতে হবে। আমাদের গাড়ির পিছনে দৌড়িয়ে লাভ হবে না, আমাদের দেশের পেছনে ছুটতে হবে। আমার জানা নেই কোনো ছাত্র সংগঠন এরকম আয়োজন বাজেটকে সামনে রেখে তরুণদেরকে অ্যাড্রেস করে আর কেউ করছে কিনা। করে থাকলে ভালো, কিংবা না করলে করার সুযোগ আছে, করা উচিত। আমি বলছি না ছাত্র শিবিরই করে শেষ হয়ে যাক, করা উচিত। আমাদের গাড়ির পিছনে যত দৌড়ানো দরকার তার চেয়ে আমাদের দেশের পিছনে, সূচকের পিছনে। আপনি দেখবেন এখানে প্রবন্ধকার বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভারত সূচকগুলো দিয়েছে। আল্লাহর খাস মেহরবানি, আমি দেখার চেষ্টা করেছি ম্যাক্সিমাম সূচকগুলোতে আমরা পিছনে পড়ে আছি। কারণ আমরা তো দৌড়ে দেশে না, আমরা তো দৌড়ে গাড়ির পিছনে। এবং এটা যে শুধু 2026-এ দৌড়ানো হচ্ছে তা না, এরকম দৌড়িয়ে আমাদের বহু ছেলেদেরকে গাড়ির নিচে পড়ে মারাও যেতে হয়েছে। এই গাড়ির নিচে পড়ে মারা যাওয়ার কারণে জুলাইয়ে যারা গুলিতে মারা গেছে তাদেরকে আমরা এখন ভুলতে বসেছি। কেন ভুলতে বসেছি জানেন? আমি একটু প্রবন্ধকারকে সমালোচনাও করি, এই অর্থে করি যে এখন যেখানে দাঁড়িয়ে আপনারা কথা বলছি, মাথায় রাখা উচিত আমাদের বলছি না, আমাদের, যে এই বহু মানুষেরাই আমাদের এখানে থাকার কথা না, জেলখানায় থাকার কথা। যাদের জন্য আজকে এই আলোচনা করার সুযোগ পাচ্ছি, এই বাজেট নিয়ে কথা বলতে পারছি, সংসদে যেতে পারছি, তাদের নিয়ে কিন্তু এখানে তরুণরাই তো জীবন দিয়েছে। শিক্ষার্থীদের উপরে ভিত্তি করে এই আন্দোলনটা একটা পর্যায়ে গিয়েছে। এটা নিয়ে কেউ কথা বলেন, কেউ রান করেছেন, কেউ 300 রান একসাথে করে ফেলে দিয়েছেন, নানান কথা রয়েছে। যত কথাই থাকুক, একটা কথা তো আপনারা চোখের পানি ফেলতে গাড়িতে বসে বসে স্বীকার করেছেন, আহারে এই তরুণ বাচ্চাদের রক্তের উপরে ভিত্তি করে আমরা আজ মুক্ত হতে পেরেছি। তো মুক্ত হতে পেরেছি, তাদের কথা কোথায়? আমি প্রথমেই বলতে চাই, জুলাই আন্দোলনে যে সমস্ত তরুণ শহীদ পরিবারদেরকে রক্তের এবং গুলির মুখে দাঁড়াতে হয়েছে, তাদের কথা অবশ্যই বাজেটে সম্পৃক্ত করে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে রাখতে হবে। আপনি কোথায় আলোচনা করছেন? আপনি কি জানেন যে এখন আবু সাইদকে বলা হচ্ছে সে এডিক্টেড ছিল এবং সে আরো অনেক কিছু ছিল। এই কথা যারা বলে তারা এখন আমাদের চোখের সামনে, তারা বাইরে, তাদেরকে গ্রেপ্তার করা হয় না, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। না হলে আপনি নিশ্চিত থাকেন আপনাকেও কালকে গ্রেপ্তারের জন্য, আপনি জুলাই যোদ্ধা পরিচয় দিবেন, জুলাই কার্ড দেখাবেন, আপনাকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা করা হবে। কারণ কোন ফ্যাসিস্টই, আমি তো বরং অবাক হই যে বিগত ফ্যাসিস্ট 17 বছরে তৈরি হয়েছে, আর বর্তমান কোন নব্য ফ্যাসিস্ট তৈরি হইতে তারও সময় লাগতেছে না। 2 মাসে ফ্যাসিস্ট তৈরি হয়ে যাচ্ছে, 3 মাসে ফ্যাসিস্ট তৈরি হয়ে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে তারা পেয়েছে জুলাই থেকে তৈরি হওয়া বালেন্দ্র শাহ, সে এসেই প্রথম প্রাইভেট স্কুলগুলো বন্ধ করে দিয়ে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে বলল, সরকারের, আমি মন্ত্রী, আমার সন্তানও এই সরকারি স্কুলে পড়তে হবে, বাধ্য। আমার শিক্ষামন্ত্রী, নকল করা যাবে না, পড়তে হবে। এই ডায়লগ দিয়ে আমাদের তরুণদেরকে এখন ট্রোলের মুখে পড়েছেন। কই, আপনি তো এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারলেন না। কারণ আমরা বালেন্দ্র শাহ পাই নাই, আমরা পেয়েছি আমাদের উপরে চাপিয়ে দেওয়া একজন বাইরে থেকে এসে প্রধানমন্ত্রী, যাকে ডক্টর মাহমুদুর রহমান বলেছিলেন, আমার কথা না, ডক্টর মাহমুদুর রহমান বলেছিলেন, জনাব তারেক রহমান, আপনি বক্তব্য দিয়েছেন ইসের মাধ্যমে, অনলাইনে কথা বলেছেন, আপনি এখানে কি ঘটেছে জানেন না, 15 মিনিট আপনাকে এটা বলা যাবে না। যদি সুযোগ দেন দয়া করে, তাহলে কোনো একটা সময় নিয়ে আপনাকে এগুলো বলা হবে। আর আপনার আশেপাশে যারা আপনাকে তথ্যগুলো দেয়, আপনাকে সঠিক তথ্যটা দেয় না, যার কারণে আপনার কথা বলার পরিবর্তে আপনার কথাগুলোকে অন্য একজনকে বলে দিতে হয়। আবার যে বলে সেও আবার আরেক জায়গা থেকে যুক্ত হয়ে বাংলাদেশে ওখানে গুম থাকা অবস্থায় কথা বলেছেন বলে কথিত আছে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, তরুণরা, এরকম কোন পরিস্থিতিতে বাজেট নিয়ে খুব আলোচনা করে লাভ হবে না। কারণ কি জানেন, আমরা ওই সংসদে কথা বলার সংসদ অধিবেশনের মুলতবি হওয়ার ফাঁকে, যখন লেজার হয় আর কি, ব্রেক হয়, আমরা বলি নিজেরা হাসাহাসি করি, স্কুল ছুটি হয়েছে, চলেন একটু চা খাই। তো চা খাওয়ার ফাঁকে
সরকার এবং আমরা যারা আছি সবাই মিলে আলোচনার একটা কথা, নাই নাই এবং নাই। আমাদের শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা 3 জিরোসের কথা বলেছিলেন, আর আমরা এখন এই সরকারে বলি এই সরকারে 3 জিরো আছে, এটাও 3 জিরোস। সেটা হলো নাই, নাই এবং নাই। মাননীয় স্পিকারের কাছে যখন সংসদ সদস্যরা বলেন আমার হাসপাতালটা অসুস্থ, এটাকে একটু সুস্থ করার উদ্যোগ নেবেন মাননীয় স্পিকার, আপনি একটু মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবেন। স্পিকারের জায়গা থেকে তখন তিনি বলেন আমার এলাকারও একই অবস্থা, আমি তো এটা বলতেও পারি না, আমি এমন জায়গায় আছি আমার তো বলারও সুযোগ নাই, আপনি আমার পক্ষ হয়ে একটু বলে দেন, আপনাকে 1 মিনিট সময় বাড়াই দিলাম। দিস ইজ সিনারিও। এটাকে আমরা বলে থাকি সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবেন কোথায়।